আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের নিয়াফ এডু চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমরা গত ক্লাসে সেন্টেন্স বা বাক্য শিখেছিলাম। সেন্টেন্স বা বাক্যের যে শ্রেণী বিভাগগুলি আছে, আমরা প্রথম যেটা অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, সেটা নিয়ে আজকে আমরা ক্লাস করতে চলেছি। তোমরা একটু দেখে নিবে সেন্টেন্স মানে বাক্য, বাক্য কাকে বলে সেটাও লেখা আছে, গত ক্লাসেও লেখা ছিল। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স গঠন অনুযায়ী 5 প্রকার। তো প্রথম যে সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে আমরা স্টেটমেন্ট নামেও চিনি, বাংলায় আমরা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য বলে থাকি, সেই সেন্টেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা এই সেন্টেন্স কিভাবে তৈরি করি খুব সহজে শিখে নিতে পারবো যদি সামান্যতম মগজ দিয়ে ব্যাপারটাকে আমরা ধীরস্থিরভাবে দেখি, গোটা ক্লাসটাকে দেখি। আমরা বাংলা থেকে কিভাবে ইংরেজি করতে হয়, কোন গঠন অনুযায়ী এই সেন্টেন্স লিখতে হয়, আমরা খুব অতি সহজেই আজকে শিখে যাব। আমরা গঠনটা প্রথম তো দেখে নেব অ্যাসার্টিভ সেন্টেন্সের। ইংরেজিতে গঠন হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। এইখানে একটা বিশেষ বলার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা ভার্বটাকে চিনেছি যে শব্দ বা পদ করা, হওয়া, থাকা, খাওয়া, এক কথায় কাজ করা বোঝায়, তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। আমাদের এই ভার্ব বা ক্রিয়াপদ চেনা খুব জরুরি ইংরেজি গ্রামারে বা ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে। আর সাবজেক্ট অবজেক্ট এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই আমি। বাক্যে মূলত 3টে পার্ট থাকে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। আমরা জানি সাবজেক্ট এবং ভার্ব এই দুটো বাক্য তৈরি করতে খুব জরুরি, অবজেক্ট না হলেও চলে। আবারও বলি, ভাওয়েল ছাড়া যেমন কোনো শব্দ তৈরি করা সম্ভব নয়, তেমনি ভার্ব ব্যতীত কোনো বাক্য তৈরি করা সম্ভব নয়। ভার্ব লাগবে, লাগবে, লাগবেই। সুতরাং ভার্বকে আমাদের আগে চিনতে হবে। আমরা গত ক্লাসগুলিতে আমরা ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এই সাবজেক্ট মানে কর্তা। আমি গোটা গোটা সাবজেক্টগুলোকে লিখে দিয়েছি। এর পরের ক্লাসে আমি গোটা সাবজেক্ট লিখবো না, SUB বা এস। ভার্বের গোটা ভার্ব লিখবো না, শুধু ভি লিখে ছেড়ে দেবো। অবজেক্টের গোটা অবজেক্ট লিখবো না, শুধু ও লিখবো আর কি। তোমাদের বুঝে নিতে হবে। আমরা ইংরেজিতে গঠনটা একবার দেখে নিই। সাবজেক্ট মানে হলো কর্তা, যে বাক্যে কাজটি সম্পাদন করে। ভার্ব মানে ক্রিয়া, অবজেক্ট মানে কর্ম, যাকে কেন্দ্র করে কাজটা হয়। বাংলায় আমরা গঠনটা দেখে নিব। প্রথমে সাবজেক্ট থাকবে, ইংরেজিতেও প্রথমে সাবজেক্ট থাকে, বাংলাতেও প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে বাংলায় থাকে অবজেক্ট, শেষে থাকে ভার্ব। আমরা আলোচনা করতে গিয়ে আরও বিস্তারিত বুঝে যাব। আমরা করি এইখানে 1, 2, 3, 4 করে 10 নম্বর পর্যন্ত উদাহরণ নেওয়া হয়েছে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ, তোমরা দেখে নিবে বা দেখবে বা দেখছো। আমি ভাত খাই, সে ইসলামপুরে যায় বা ইসলামপুর যায়। আমরা ফুটবল খেলি, তোমরা খুব ভালো ছেলে। বালিকাটি দুধ পান করিতেছে, গরু আমাদের দুধ দেয়। রাহুল কলকাতায় বসবাস করে, সে সন্ধ্যাবেলায় চা খায়। লোকটি গাছটির তলায় আছে, রানী বিদ্যালয় থেকে আসছে। এই 10টি আমরা বাংলা বাক্যকে বেছে নিয়েছি। আমরা এইগুলোকে আমরা ট্রান্সলেট করব ইংরেজিতে, এবং আমরা ইংরেজিতে যে গঠনটা আছে সেই গঠন অনুযায়ী করব। শুধু আমাদেরকে বাংলাটা পড়ে ভার্বটাকে চিহ্নিতকরণ করতে হবে। ভার্বটা যদি আমরা চিনতে পারি, সে ভার্বকে কে বা কী দিয়ে প্রশ্ন করলে সেই সেন্টেন্স থেকে যে উত্তরটা পাবো সেটাই হবে সাবজেক্ট, আর বাদবাকি যা থাকবে সেটা সবটাই হবে কর্ম বা অবজেক্ট। আমরা এবার ট্রান্সলেট শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো। এইখানে আছে আমি একটা শব্দ আছে, ভাত একটা শব্দ আছে, ভাত একটা শব্দ আছে,
আর খায় একটা শব্দ, এই তিনটে শব্দ পাশাপাশি বসে একটা বাক্য তৈরি হয়েছে এবং মনের ভাব প্রকাশ এবং একটা অর্থ প্রকাশ করছে। সুতরাং এটি একটি বাক্য। আমরা এইটাকে ট্রান্সলেট করব ইংরেজি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী। তাহলে আমরা তিনটে শব্দের মধ্যে কোনটাকে আমরা কাজ করা বোঝাবে এইরকম একটা শব্দ অবশ্যই থাকতে হবে। আমি বলার সময় বললাম যে ভার্ব বা ক্রিয়াপদ ছাড়া বাংলা এবং ইংরেজি কোনোটাতেই বাক্য তৈরি হয় না। সুতরাং ভার্ব থাকবেই, যদি না থাকে তাহলে আমাদের হেল্পিং ভার্বের সাহায্য নিতে হবে। আমরা প্রকাশ্যে যখন দেখতে পাবো না, লেখাতে অন্তরে একটা ভার্ব লুকায়িত অবস্থায় থাকে, সেগুলোই হেল্পিং ভার্ব। সেই ভার্বের আমাদের সাহায্য সহযোগিতা নিতে হয়। তাহলে আমি ভাত খাই, আমি এটা তো প্রোনাউন, ভাতটা তো নাউন, আর খাই এটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে আমরা ভার্ব অতি সহজেই পেয়ে গেলাম, ভার্ব। তাহলে এই ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে ভাত খাই, তাহলে এইখান থেকেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি কে ভাত খাই। তাহলে আমি ভাত খাই, তাহলে আমি হলো সাবজেক্ট। এবার আমরা ইংরেজিতে করব। ইংরেজিতে প্রথম শর্ত হলো বাক্য তৈরির প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা জানি যে খাইকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। আমরা কে ভাত খাই, আমি, এখানে আমি ভাত খাই আছে, প্রশ্নটা আবার করি কে ভাত খাই, উত্তরটা হবে আমি। সুতরাং আমি হলো সাবজেক্ট। তাহলে আমির ইংরেজি অর্থটা আমাকে জানতে হবে। আমির ইংরেজি অর্থ আই, আমরা আই বসিয়ে দিলাম এখানে। সাবজেক্ট আমাদের বসানো হয়ে গেল। এবার আমাদের বসাতে হবে ভার্ব। তাহলে ভার্ব আমাকে খুঁজতে হবে কোথায় আছে, তিনটে শব্দের মধ্যে খাই। খায়ের ইংরেজি কি, ইট, ইট। আই ইট, আমি খাই, এটা একটা সম্পূর্ণ বাক্য। এবার যেহেতু এখানে অবজেক্ট আছে ভাত, আমরা ভাতের ইংরেজিটা এখানে লিখে দেবো, রাইস, অবজেক্ট। এটা একটা সম্পূর্ণ বাক্য। আই ইট রাইস এর বাংলা মানে হবে আমি ভাত খাই। আমরা দ্বিতীয় বাক্য চলে আসি, সে ইসলামপুরে যায়। আমাকে প্রথম কাজ হবে বাংলা বাক্যে ভার্বটাকে খুঁজে বের করা। একটা পদ্ধতি শিখিয়ে দিই। যদি বাংলা ভাষার ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বাংলা ভাষার নিয়মেই ভার্বটা সবসময় শেষে থাকে, সুতরাং আমরা শেষটাকে টার্গেট করব। অনেক ক্ষেত্রে অনেক রকম করে লেখালেখি হয়, সেটা আলাদা কথা। এখন আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে তোমরা শেখো। তাহলে সে ইসলামপুরে যায়, কোন শব্দটা, সে একটা, ইসলামপুরে একটা শব্দ, যায় একটা শব্দ, কোনটা কাজ করা বোঝাচ্ছে, যায় শব্দটা কাজ করা বোঝাচ্ছে। কে যায়, সে যায়, যদি যায়কে কে দিয়ে প্রশ্ন করি তাহলে সে, উত্তর আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং সে হবে সাবজেক্ট। আমরা সাবজেক্ট লিখে নেব, আমরা হি লিখব, হি। আমরা হি পেয়ে গেলাম। তারপর আমাকে শর্ত অনুযায়ী সাবজেক্ট বসানো হয়ে গেল, আমাকে ভার্ব বসাতে হবে। ভার্বের তলায় আমি কি বসাবো, আমরা যায় পেয়েছি, যায়ের ইংরেজি কি, গো। তাহলে আমরা গো লিখব। এইখানে গোজ লিখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস যোগ করতে হয়। কি পড়ে থাকলো, ইসলামপুর। তাহলে ইসলামপুরে একটা একার আছে, ইসলামপুর বললেও হতো বা ইসলামপুরে, একই কথা বোঝায়। যখন আমি একটু ভালো করে বাংলা ভাষাটাকে শ্রুতিমধুর করে বলবো তখন আমাকে অবশ্যই ইসলামপুরে বললেই ভালো। তাহলে আমরা কি করব, আমরা এই একারের পরিবর্তে আমরা টু প্রিপোজিশন পাবো, মানে ইসলামপুরের দিকে যায় আর কি, দিকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি পাবো এখানে, ইসলামপুর হলো অবজেক্ট। তাহলে আমরা ইসলামপুর লিখে দেবো। এই 2 নম্বর বাক্যটার ইংরেজি ট্রান্সলেট এইরকম হবে। আমরা তৃতীয় বাক্যে যাব, আমরা ফুটবল খেলি। আমাদেরকে প্রথমে আবার দেখতে হবে ভার্ব কোথায় আছে। আমরা ফুটবল খেলি, খেলিটা ভার্ব। খেলিকে যদি কে দিয়ে প্রশ্ন করা যায়, আমরা ফুটবল খেলি, কে ফুটবল খেলে বা কারা ফুটবল খেলে, আমরা। তাহলে আমরার ইংরেজি সাবজেক্টটাকে আমাকে প্রথমে বসাতে হবে ইংরেজিতে। তাহলে আমরা উই মানে আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এবার কি করতে হবে, গঠন অনুযায়ী ভার্ব বসাতে হবে। ভার্ব কি আছে, খেলি, প্লে, খেলা করা, প্লে। তারপর কি আছে, ফুটবল। আমরা সরাসরি ফুটবল লিখে দেব।
ফুটবল, এটা সম্পূর্ণ বাক্য হয়ে গেল। এই বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে, বাধ্যতামূলক। 4 নম্বর বাক্য আমরা দেখে নেব। 4 নম্বরে কি আছে? তোমরা খুব ভালো ছেলে। এইখানে একটা ব্যাপার, আমরা সরাসরি এখানে ভার্বকে খুঁজে পাবো না। তোমরা খুব ভালো ছেলে, ভার্বকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এইটাকে যদি একটু সুন্দরভাবে বলা যায়, তোমরা হও খুব ভালো ছেলে। এই যে হও কথাটা আমরা পেলাম, এটাই ভার্ব, এটা লুকানো আছে। সুতরাং আমরা লিখবার সময় কি করব? সাবজেক্ট, তাহলে তোমরা সাবজেক্ট, আমরা কি লিখবো? ইউ। ইউ মানেই তোমরা, ইউ মানেই তুমি, তাহলে ইউ। এই আর, এই ভার্বটা হলো আর, ইউ আর। অ্যাম, ইজ, আর এর আমরা সহযোগিতা নিব। যেখানে ভার্ব আমরা দেখতে পাবো না, সেখানে আমরা কি করব? অ্যাম, ইজ, আর এর সহায়তা নিব। এই 3টে বি ভার্বের আমরা হেল্পিং ভার্ব বা বি ভার্ব যাই বলো না কেন, এই 3টে ভার্বের আমরা সাহায্য নিব প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা কি করব? ইউ আর, খুব, খুব মানে কি? ভেরি। আমরা অবজেক্টটাকে লিখে দিই এবার। সাবজেক্ট এবং ভার্ব লিখবার পর যেটা পড়ে থাকবে সবটাই অবজেক্ট বা আদার। অবজেক্টের পরেও আদার একটা অপশান আছে, অন্যান্য যা কিছু থাকবে সেটা অবজেক্টের পরে লিখে দিতে হয়। এখানে অবজেক্ট আছে, তাহলে খুব, ভেরি, ভালো ছেলে, গুড। ছেলের ইংরেজি হলো বয়। সম্পূর্ণ একটা বাক্য আমরা তৈরি করে ফেললাম। 5 নম্বরটা একবার দেখে নেব আমরা। 5 নম্বর হচ্ছে বালিকাটি দুধ পান করিতেছে। কে দুধ পান করতেছে? আমরা কে দিয়ে প্রশ্ন করছি, কে দুধ পান করিতেছে? বালিকাটি, উত্তর সহজ। তাহলে বালিকাটি হলো সাবজেক্ট। আমরা ইংরেজির গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তাহলে আমরা বালিকা লিখব। তাহলে দ্য গার্ল, আমরা দ্য গার্ল লিখে নিলাম। বালিকাটি হয়ে গেলাম। দুধ পান করিতেছে, দুধ পান করিতেছে। এইখানে একটা ব্যাপার আছে, এইটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এইখানে একটা ব্যাপার আলাদা আছে। আমরা টেন্স যখন শিখবো তখন আমি সেগুলো বুঝিয়ে দেবো। দ্য গার্ল ইজ, ড্রিঙ্ক মানে পান করা, তাহলে ড্রিঙ্ক লিখবো আমরা। মূল ভার্বটা হবে ড্রিঙ্ক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমাদেরকে এই ইজ আর আইএনজিটা ভার্বের সঙ্গে যোগ করতে হবে। ইজটা ভার্বের আগে বসবে আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা কি হলো? বালিকাটি দুধ পান করিতেছে। বালিকাটি পান করিতেছে, কি পান করিতেছে? দুধ। কি দিয়ে প্রশ্ন করলে আমরা দুধ পাবো? দুধের ইংরেজি কি? মিল্ক। কি কঠিন লাগছে? কখনোই কঠিন না। ইংরেজিটাকে তোমরা পড়ো না, না পড়ে পড়ে কঠিন করে ফেলেছো। 6 নম্বর বাক্যটা, গরু আমাদের দুধ দেয়। তাহলে আমরা গরুর ইংরেজি সবাই জানি। হ্যাঁ, আমরা সাবজেক্ট কি করে করব? দেয়। কে দুধ দেয়? গরু। অ্যান্সার গরু পেলাম। সুতরাং গরু হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি করব? কাউজ। তারপরে কি আছে এখানেও? আচ্ছা, গরু আমাদের দুধ দেয়। তাহলে দেয় আমাদের ভাব, দেওয়ার ইংরেজি কি? গিভ। আমরা ভার্ব বসাতে হবে। আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, গিভ। তাহলে কাউজ গিভ। তারপরে কি আছে? আমাদের দুধ। তাহলে কাউজ গিভ আস। তাহলে গরু আমাদের দেয়, কি দেয়? দুধ দেয়। দুধের ইংরেজি আমরা মিল্ক লিখে দেবো, MILK। হয়ে গেল, সম্পূর্ণ একটা বাক্য হয়ে গেল। আমরা 7 নম্বরের উদাহরণটা দেখে নেব। রাহুল কলকাতায় বসবাস করে। বসবাস করে বা বাস করে একই কথা। বসবাস বললেও যেমন অর্থ হবে, বাস করে বললেও তেমনই হবে, বা থাকে বললেও তেমনই হবে। তাহলে আমরা কি করব? কে বসবাস করে? রাহুল। উত্তরটা কি আসছে? রাহুল। তাহলে রাহুল হলো সাবজেক্ট। আমাদের ইংরেজি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী আমাদের সাবজেক্ট প্রথমে বসাতে হবে। তাহলে আমরা সাবজেক্ট রাহুলকে পেলাম, আমরা রাহুল লিখে নিলাম এখানে, রাহুল। এবার কি করতে হবে? ভার্ব বসাতে হবে আমাকে। ভার্ব কি আছে? বসবাস করে। বসবাস করার ইংরেজি লিভস, LIVE। লিভ হলো এই রাহুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপার। টেন্স শিখবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে একটা এস দিয়ে দেবো, লিভস।
তাহলে রাহুল লিভস কোথায় বাস করে, কোথায় দিয়ে প্রশ্ন যদি করা যায় তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব। তাহলে কি কলকাতায়, তাহলে আমরা কি করব, ইন কলকাতায় করব, এখানে ইন কলকাতা। এই যে 29টা আছে তার জন্য ইন। আমরা প্রিপোজিশন যখন শিখিয়েছি তখন ব্যাপারগুলো বুঝিয়েছি। সে সন্ধ্যাবেলায় চা খায়, 8 নম্বর। তাহলে আমরা কি করব, সন্ধ্যাবেলায় চা খায়, সে সন্ধ্যাবেলায় চা খায়। কে সন্ধ্যাবেলায় চা খায়, সে। আমরা এখানে স্ত্রী অর্থে লিখছি সি। আমরা সাবজেক্ট লিখে নিলাম। কি হলো, আমাদের ভার্ব লিখতে হবে এবার গঠন অনুযায়ী। কি আছে, খায়। এখানে এই খায় আর এই খায়, আমরা ইট লিখলেও লিখতে পারি, আমরা ভাব প্রকাশ করার জন্য, হয়তো অন্য কেউ বুঝবে, কিন্তু আর একটা কী বুঝবে, সে ইংরেজিটা ভালো জানে না, এরকম বুঝবে। তো সেই জন্য এই খায় আর এই খায় একই না। আমরা কিছু জিনিস কি চুমুক দিয়ে খাই, কিছু জিনিস ঢকঢক করে খাই, কিছু জিনিস চিবিয়ে খাই। তো সাধারণত আমি সাধারণত বলছি চিবিয়ে খাওয়া জিনিসগুলোকে আমরা ইট বলি, ঢকঢক করে খাই সেগুলোকে ড্রিঙ্ক বলি। যেমন দুধ ঢকঢক করে খাই, হ্যাঁ, আরও ঢকঢক করে খাই কোনো পানীয়, সেগুলোর নাম আমি করলাম না। চা একটু চুমুক দিয়ে খাই, তো এই চুমুক দিয়ে খাই। বা আরও নেশা জাতীয় জিনিস যেগুলো, সেগুলোকেও সেই একই ইংরেজি ব্যবহার করা হয়, টেক, TAKE। তাহলে সি টেক, আমরা সাবজেক্ট বসিয়ে নিয়েছি সি, সের পরিবর্তে স্ত্রী অর্থে বসিয়েছি। তাহলে আমরা করব টেক, TAKE, টেক। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে, তার জন্য আমরা একটা এস বসিয়ে নেব। এস অথবা ইএস বসাতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কি খাই, টেক্স টি, চা। কখন খাই, সন্ধ্যাবেলায়। তাহলে আমরা কি করব, ইন দ্য ইভিনিং। আমাদের এই বাক্যটা হয়ে গেল। আমরা 9 নম্বরে চলে আসি। 9 নম্বর হচ্ছে লোকটি গাছটির তলায় আছে। এটা একটা মোটামুটি যারা নতুন শিখবে তাদের কাছে একটা কঠিন। হ্যাঁ, আমরা আছে দেখে হয়তো হ্যাভ বসিয়ে দেব, আছে, রয়েছে, হ্যাঁ, বা লোকটি গাছটির তলায় বসে আছে, এই রকম বোঝাবে আর কি। তো যেহেতু আমরা ভাবটাকে এখানে মানে সে অর্থে বুঝতে পারছি না, তাহলে আমরা কি করব, আমরা সাবজেক্ট লোকটি এটা তো বুঝতে পারছি, কমপক্ষে আগে লিখি দ্য ম্যান। দ্য ম্যান লিখে ফেললাম। তারপর আছে অর্থে এখানে ইজ, আমরা সাহায্যকারী ভার্ব নিব, ইজ। দ্য ম্যান ইজ আন্ডার, এটা প্রিপোজিশন, আন্ডার তলায়, গাছটির, দ্য ট্রি। এইরকম ধরে ধরে ইংরেজি করলে প্রত্যেকে তোমরা ইংরেজি পারবে। আসলে ইংরেজিটা তোমাদেরকে একটা আলাদা কোনো বিষয় তোমরা মনে করো, ইংরেজি বইটাতে হাত দিতে চাও না। আসলে ইংরেজিটাকে যদি একটু বাংলা বইটা যতটা নাড়াচাড়া করো, ঠিক ততটাই যদি ইংরেজিটাকে নাড়াচাড়া করো, ইংরেজিটা কঠিন হবে না, হবে না, কোনো দিনই হবে না। ইংরেজি আরও সহজ হয়ে যাবে যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকো। আমি 10 নম্বরের উদাহরণটা নিয়ে নিই। রানী বিদ্যালয় থেকে আসছে। আসছে, কে আসছে, আমরা এই বাক্য থেকে উত্তর কি হচ্ছে, আমরা রানী আসছে। তাহলে রানী সাবজেক্ট, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাই। আমরা ইংরেজি বাক্যের স্ট্রাকচার বা গঠন অনুযায়ী আমাদেরকে প্রথমে সাবজেক্ট লিখতে হবেই, তাই আমরা রানীকে এখানে লিখব। আমরা রানী লিখে নিলাম। এবার আমাকে ভার্ব বসাতে হবে। ভার্ব আসছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যার জন্য আমাদেরকে একটা ইজ বসিয়ে নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমি করাবো তখন এই ব্যাপারটা নিয়ে আরও বিস্তারিত তোমাদের জানাবো আমি, কেন ইজ বসছে, তার সঙ্গে কেন আইএনজি বসছে, ব্যাপারগুলো তখন বুঝতে পারবে। হুট করে বোঝা মুশকিল। আর যারা জানো টেন্সটা তাদের কাছে তো অত্যন্ত সহজ। এটা আসার ইংরেজি হলো আসছে, আসার ইংরেজি হলো কাম, COM ING, কামিং। কোথা থেকে, বিদ্যালয় থেকে। তাহলে থেকের ইংরেজি কি, ফ্রম। বিদ্যালয়ের ইংরেজি কি, স্কুল।
SCHOOL স্কুল। এই হলো টোটাল ব্যাপার। আসলে তোমরা ইংরেজিটাকে কঠিন করে ফেলো তোমরা নিজেরাই, না পড়ার কারণে। ক্লাস করলেও পড়ো না, তার জন্য ব্যাপারটা বুঝবারও চেষ্টা করো না, প্লেন বসে থাকো। একটু যদি মগজটাকে ইদিক উদিক করো এবং মনোযোগ যদি নিয়ে আসো ইংরেজির প্রতি, প্রত্যেকেই ইংরেজি শিখতে পারবে, এটা আমার আশা। আমি যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমরা দেখতে থাকো। আর এই তো ক্লাস আজকে এ পর্যন্তই। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো। শুভ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।